হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্ররা, আজকে আমি তোমাদের ভেক্টরের পার্ট 2 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। ওকে, এবার থেকে তোমাদের আমি ভেক্টর টোটাল ক্লাসটাই তোমাদের করাবো। আর কিছু ক্লাস বন্ধ রেখেছিলাম এই জন্য যে সেরকম কিছু কমেন্ট আসছিল না যে ক্লাস চাই কি না। তো একজন কমেন্ট করেছে, তার জন্য আমি এই ভিডিওটা শুরু করছি। তো এবার থেকে রেগুলার টোটাল ভেক্টরের টোটাল ক্লাসটাই টোটাল করাবো, পুরো ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট করাবো। আর এখান থেকে যেমন অঙ্ক আসতে পারে 11-এ সেরকম টাইপের অঙ্কগুলোও করিয়ে দেবো। বিশেষ করে তোমাদের ছায়া প্রকাশনী বা অন্যান্য প্রকাশের বইয়ের অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো যে এক্সারসাইজ যেগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে ভিডিওতে তোমাদের ত্রিভুজ সূত্রের যেগুলো বাকি আছে ডাইরেকশন নির্ণয়টা, ওই ডাইরেকশনটা করে দেখাবো, সামুদ্রিক সূত্র দেখাবো, আর বহুভুজ সূত্র দেখাবো। আর এর উপরে যদি সময় থাকে অঙ্কও করাবো। ওকে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ ভিডিওতে যদি এটা ভিউ বেশি হয় তাহলে সেই হিসাবে আমি আরও ভিডিও করার চেষ্টা করব। যদি ভিউ বেশি না হয় তাহলে ভিডিওটা করা আমার অন্যান্য আরও ভিডিও আছে, সেই জন্য সমস্যা হয়ে যেতে পারে। তো তোমরা দেখার মাত্র ভিডিওটি বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো শুরু করা যাক। প্রিয় ছাত্ররা, ভেক্টরের প্রথম ভিডিওতে তোমাদের ভেক্টর সম্পর্কে বেসিক কনসেপ্ট আর ভেক্টরের ত্রিভুজ সূত্রটা আলোচনা করেছিলাম। ত্রিভুজ সূত্রে শুধু মান নির্ণয়, ত্রিভুজ সূত্রে কী ছিল আর আবার বলে দিচ্ছি যে কি, যে মানে যদি কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু দুটি ভেক্টরের মান ও দিককে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টরদের লব্ধির মান ও দিককে সূচিত করবে। ছবি এঁকেছিলাম এভাবে। ওকে, তো এটা ছিল এ, এটা ছিল বি, আর এটা ছিল সি। ওকে, তো এটা থিটা করেছিলাম, এখান থেকে অঙ্কন করেছিলাম, সেটা হচ্ছে ই, এখানে আলফা অ্যাঙ্গেল হয়েছিল, এটা সি, এ বি সি। ওকে, এভাবে এটা অঙ্কন করেছিল। সেখান থেকে আমরা লব্ধির মানটা কি নির্ণয় করেছিলাম, সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ওকে, তো তোমরা যদি ভেক্টরের প্রথম ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই ভেক্টরের প্রথম ভিডিওটি দেখে নেবে, তারপর এটা আসবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। প্রথম ভিডিওটি না দেখলে তোমাদের সমস্যা হতে পারে। ওকে, তাহলে অবশ্যই প্রথম ভিডিওটি দেখবে, তারপর এটা দেখবে যে প্রথম ভিডিওতেই আমি ত্রিভুজ সূত্রের লব্ধির মানটা বের করেছিলাম। কীভাবে বের করতে সেটা দেখেছিলাম। সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আলফা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওকে, এবার আজকে নির্ণয় করবে কি, অভিমুখ বা ডাইরেকশন। ঠিক আছে, আমরা নির্ণয় করবো এবারে লব্ধির অভিমুখ। তাহলে আমরা আগে ত্রিভুজ সূত্রে বলছিলাম মান আর অভিমুখের কথা আলোচনা করেছিলাম, তাহলে মানটা নির্ণয় করে ফেলেছি, এবার আমরা অভিমুখ নির্ণয় করবো। তার মানে এখানে লব্ধি হচ্ছে সি ভেক্টর হচ্ছে এ আর বি এর লব্ধি ভেক্টর। এবার হলো এই লব্ধি ভেক্টরের অভিমুখ বা ডাইরেকশনটা কার উপর ডিপেন্ড করছে। দেখে নাও, এটা হচ্ছে এদিকে আছে, কখনো এইদিক হতে পারে বা এদিক হতে পারে বা এইদিকে, যে কোনো ডাইরেকশন হতে পারে। এই যে ডাইরেকশন সি ভেক্টর, যে ডাইরেকশন এই যে পরিবর্তিত হতে পারে, এটা কার উপর ডিপেন্ড করছে, দেখে নাও এটা থিটার উপর ডিপেন্ড করছে। তার মানে যদি আমি থিটার মান নির্ণয় করতে পারি, তা সি ভেক্টর যে ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা নির্ণয় করতে পারবো। সি এর মান যদি 90 ডিগ্রি হয়, এটা এবার সোজা হয়ে যাবে, মানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে সি এর অভিমুখ সোজা বরাবর হয়ে যাবে। যদি 120 ডিগ্রি হয় এইভাবে হয়ে যাবে, যদি 60 ডিগ্রি হয় এইভাবে হয়ে যাবে। তাহলে সিটা কোন দিকে হবে, লব্ধি ভেক্টর সি, তার অভিমুখটা কোন দিকে হবে, এদিক হবে না এদিক হবে না এদিক হবে, সেটা ডিপেন্ড করবে কিভাবে তার কোণগুলো পরিবর্তন হচ্ছে। তার মানে অভিমুখটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপরে। তার মানে আমরা এখান থেকে ট্যান থিটা নির্ণয় করতে পারি, সেখান থেকে থিটা নির্ণয় করব, সেখান থেকে আমরা ডাইরেকশনটা পেয়ে যাব। তাহলে আমরা কি করতে পারি, তাহলে অতএব তাহলে এখানে লিখবে চিত্রানুযায়ী কি, যে ট্যান থিটা। এবার ট্যান থিটা মানে আমি ত্রিভুজটা কোন হচ্ছি এইসি সমকোণী ত্রিভুজ। ওকে, এখানে লিখে দাও ত্রিভুজ এইসি। ঠিক আছে না, তোমরা লিখে দেবে ত্রিভুজ এইসি থেকে পাই বলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, লম্ব বাই ভূমি, তাই তো, লম্ব বাই মানে সিই বাই এই। তাহলে এটা যদি এবার দেখো না, এটা বলেছিলাম এটা যদি বি হয় তাহলে এটা যে বি সাইন থিটা, আর এটা বি কস থিটা।
এটা কিভাবে উপাংশ বিভাগ ভেঙে যাচ্ছে সেটা আমাদের প্রথম ভিডিওতেই ক্লিয়ার করে দিয়েছি, অবশ্যই তোমার প্রথম ভিডিও দেখলে বুঝতে যাবে। তবে তারই কন্টিনিউ হচ্ছে নেক্সট ভিডিওটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল সিই বাই লম্ব বাই ভূমি, তাহলে সি হচ্ছে লম্ব, এই হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি হলো। তাহলে বা ট্যান থিটা ইকুয়াল টু সি এর মান কত আছে বি সাইন, এটা থিটা হবে না আলফা হবে, কারণ এখানে আলফা অ্যাঙ্গেল আছে সেই জন্য এটা আলফা হয়ে যাবে। তাহলে বি সাইন আলফা বাই এই হচ্ছে কি এ হচ্ছে এ বি প্লাস বিই, তাহলে এ বির মান তো আমি জানি এ, আর বি এর মান হচ্ছে বি কস আলফা, তার মানে বা ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। ওকে, তাহলে এইভাবে আমরা এর মানও নির্ণয় করতে পারলাম। তাহলে এইভাবে আমরা থিটাও নির্ণয় করতে পারবো আর মানও নির্ণয় করতে পারবো। তাহলে আমরা ত্রিভুজ সূত্র আমাদের এটা কনক্লুড হয়ে গেল ব্যাপারটা, যে ত্রিভুজ সূত্র আমরা কি বলেছিলাম যে সিটা হচ্ছে কি এ আর বি এর লব্ধির মান ও দিককে সূচিত করবে বা নির্দেশ করবে, যাই হোক ওটা। তাহলে আমরা মান, তাহলে মানটা কত, ফিজিক্স আমি বলছিলাম ডায়লগে নয় প্রমাণে বিশ্বাসী, তাহলে আমার প্রমাণ করতে হবে মান আর দিকটা। তো মানটা প্রমাণ আগের ভিডিওতে করেছি, এখন ভিডিওতে করলাম কি তার ডাইরেকশনটা যেহেতু থিটার উপর ডিপেন্ড করছে, তাহলে সেই থিটার মানটা আমি এখান থেকে নির্ণয় করলে এবার আলফা এ বি এর মান যেই হিসাবে বসাবো সেই হিসাবে কোনটা পরিবর্তিত হবে। ওকে, এবারে এর কেস অনেক কটা আছে, কিন্তু কেসটা আলোচনা করার আগে তোমার সাথে সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করবো। নেক্সট এরপর যে সূত্র ত্রিভুজ সূত্রের পর যে নেক্সট যে সূত্রটা আলোচনা হবে সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র, ভেক্টরের সামান্তরিকের সূত্র বা প্যারালেলোগ্রাম থিওরেম, সামান্তরিকের সূত্র, সামান্তরিকের সূত্র ভেক্টরের সামান্তরিকের সূত্র। তাহলে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটা বুঝতে পারলাম, কিন্তু ভেক্টরের সামান্তরিক সূত্রটা কি একদম ইজি। আমি তোমাদের বলেছিলাম যে তিনটে সূত্র আছে, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর বহুভুজ সূত্র। তুমি যদি একটা বুঝতে পারো অলরেডি তুমি নিজেই দুটো বুঝতে পেরে যাবে। আমি এটা দেখাবো, তুমি নিজেই এগুলো সব করতে পারবে। শুধু একটা তুমি থিওরি বুঝবে, দুটো থিওরি ওর সঙ্গে ফ্রি। ওকে, তা সামান্তরিক দেখতে কেমন? ওকে, আমি একটা সামান্তরিক ধরলাম, আঁকলাম। এই দিকটা হচ্ছে বি ভেক্টর, এই দিকটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এ বি সি ডি। ওকে, তাহলে এটা সামান্তরিক। তাহলে এটা হচ্ছে তার কর্ণ, কর্ণটা ধরলাম সি ভেক্টর। তাহলে এর বিবৃতিটা কি আছে, সামান্তরিক সূত্রের বিবৃতি কি আছে? কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, সন্নিহিত দুটি বাহু মানে হচ্ছে কি যে একই সঙ্গে লেগে আছে। এই দুটো বাহু হতে পারে, এই দুটো বাহু হতে পারে, এই দুটো বাহু হতে পারে, এই দুটো বাহু হতে পারে। সন্নিহিত বাহু মানে দুটো বাহু যে একসঙ্গে লেগে আছে। তাহলে কোনো সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু, আমি সেই দুটো বাহুকে এ বি ধরলাম, এ আর বি। ওকে, সন্নিহিত দুটি বাহু, তাহলে কি সূত্রটা কি বললাম যে কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিককে সূচিত করলে তাহলে ওই সামান্তরিকের সন্নিহিত বাহুর ছেদবিন্দু থেকে অঙ্কিত কর্ণ, সন্নিহিত বাহু থেকে ছেদবিন্দু থেকে অঙ্কিত কর্ণটি ওই বাহু দুটির লব্ধির মান ও দিককে সূচিত করবে। সূত্রটা কি আরেকবার বলেছি, কোনো সামান্তরিকের, লিখে দিচ্ছি তোমরা দেখে নাও, কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিককে সূচিত করলে তাহলে ওই সন্নিহিত বাহুর ছেদবিন্দু থেকে, তাহলে ওই সন্নিহিত বাহুর ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই বাহু দুটির
ওই বাহু বা ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে নির্দেশ করে। ওকে, নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে কি, ওর মান ও দিককে নির্দেশ করে। তাহলে ব্যাপারটা আরেকবার বলছি, কি বললাম, যে কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিককে সূচিত করলে তাহলে ওই সন্নিহিত বাহু ছেদবিন্দুতে অঙ্কিত কর্ণ ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে সূচিত করবে। তার মানে এখানে এই সূত্র অনুযায়ী কী হবে, তাহলে এটা বি হলে সি ইকুয়াল টু এ প্লাস বি, সি ইকুয়াল টু এ প্লাস বি হবে। তা সি ইকুয়াল টু এ প্লাস বি হবে। এইটা হচ্ছে সামান্তরিক সূত্রের বিবৃতিটা। ওকে, সামান্তরিক সূত্রের বিবৃতি এটা, তুমি এটাও লিখতে পারো বা বই যেটা আছে সেটা লিখতে পারো, কিন্তু কনসেপ্টটা অ্যাকচুয়ালি একই আছে। সোজা কথা, এই দুটো বাহু যদি ওদের আলাদা আলাদা করে ভেক্টর মান ও দিককে সূচিত করে, তাহলে এদের কর্ণটা হবে কি, ওদের লব্ধি। ওকে, তাহলে এটা হচ্ছে সামান্তরিক সূত্র। তাহলে এখানেও মান আর দিকের কথা বলেছে, তাহলে এখান থেকে আমরা কি করে আবার লব্ধি আর ডাইরেকশনটা নির্ণয় করব? একদম সহজ ব্যাপার, এটা তোমাকে করতেই হবে না, একদম সহজ ব্যাপার। কি করে? আমরা এখানে একটা অঙ্কন করব, এর উপর লম্ব টেনে দেবো। তাহলে এটা আলফা হয়ে গেল, এটাকে ই ধরলাম। দেখে নাও এবারে এ ই সি, আবার ত্রিভুজের মতো, যে ত্রিভুজ একটা এঁকেছিলাম, ত্রিভুজ যেমন আমি একটা এঁকেছিলাম এ বি সি, তাহলে এখান থেকে অঙ্কন করেছিলাম, এটা আলফা হয়েছিল। ঠিক দেখে নাও একই জিনিস, এ বি সি ই, এর সঙ্গে মেলাও এ বি ই সি, এ বি ই সি সেম, তাই না? তার মানে একটা সামান্তরিক দুটো ত্রিভুজ দ্বারা গঠিত, এ বি সি একটা ত্রিভুজ, এ ডি সি একটা ত্রিভুজ, তার মানে একটা সামান্তরিক দুটো ত্রিভুজ দ্বারা গঠিত। তা আমরা ত্রিভুজের যা লব্ধি হবে, লব্ধির মান বেরোবে, সামান্তরিকের লব্ধির মান একই বেরোবে। ত্রিভুজের লব্ধির মান যেই প্রসেসে করেছিলাম, যেইভাবে প্রমাণ করেছিলাম, সামান্তরিকের লব্ধির মান একই প্রসেসে একইভাবে নির্ণয় করব। শুধু যেখানে ত্রিভুজ কথাটা আছে সেখানে সামান্তরিক বলে দেবো, সূত্র সামান্তরিক, শুধু সূত্রটাকে সামান্তরিক সূত্র বলবো, বা বিবৃতিটা শুধু আলাদা হবে যেটা লিখলাম, কিন্তু তারপরে হুবহু ডট বাই ডট, লাইন বাই লাইন সেম একদম প্রমাণ আছে। তাহলে তুমি কি হবে, এ বি সি ডি একটি সামান্তরিক এবং এ সি হচ্ছে কর্ণ বলে দিলে। তারপরে কি, বি থেকে ই পর্যন্ত একটা অঙ্কন করলাম, যা সি যুক্ত করলে, সি যুক্ত লম্ব অঙ্কন করলাম, যা বি এ বিকে বর্ধিত করলে ই বিন্দু ছেদ করেছে, বলার পর ব্যাস, আর কিছু করতে হবে না। এবারে এটা যদি বি হয়, এটাও বি হয়ে যাবে, এটা থিটা হয়ে যাবে। তাহলে এটা আলফা হলে এটা হচ্ছে বি কস আলফা, এটা বি সাইন আলফা। তারপরে ব্যাস হুবহু প্রমাণ, পুরো হুবহু সেম টু সেম প্রমাণ হবে, কোনো কিছু আলাদা হবে না। তার মানে এর ক্ষেত্রে কী হবে, সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারলে কি বললাম, যে যেহেতু একটি সামান্তরিক দুটো ত্রিভুজ দ্বারা গঠিত, তাই আমরা ত্রিভুজ সূত্রের যেই প্রসেসে, যেই পদ্ধতিতে মানগুলো বের করেছিলাম, ঠিক এখানেও সেই পদ্ধতি, সেই প্রসেসই এর মানগুলো বেরোবে। একটাও লাইন ডট বলল কোনো কিছু আলাদা হবে না। প্রথম ভিডিওতে যেভাবে মান নির্ণয় করেছি সেইভাবেই মান নির্ণয় হবে, কিচ্ছু আলাদা হবে না। ওকে, কারণ দেখে নাও আমার এই ত্রিভুজ সেম, যদি সমস্যা হয় তুমি এটাকে ভাববে না বা এটা নেই, তারপরে যে ত্রিভুজ সূত্র যেভাবে প্রমাণ করেছিলাম সেইভাবেই প্রমাণ করবে। এমনকি ডাইরেকশনটাও একই আসবে, ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, সব সেম আসবে, কোনো কিছু আলাদা হবে না। বলেছিলাম যে একই প্রসেস, যে একই জিনিসে তোমাকে করতে হবে, শুধু সূত্রটা বিবৃতিটা আলাদা হবে, বাদ বাকি লাইন ডট প্রমাণ সব সেম হবে। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমি এর উপরে কেস করাবো, স্পেশাল কিছু কেস করাবো। যে তাহলে আমি সামুদ্রটা মুছে দিলাম, ত্রিভুজটাকে রাখলাম, যে ত্রিভুজটা ছিল আমার। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমি এখানে লিখে দিই, কারণ এখান থেকে একটা কিছু কেস আছে, স্পেশাল কেস, সেইগুলো করাবো। বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা আর ট্যান থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। ওকে,
তাহলে এটা ছিল এর মান আর ওই এবার যদি এরকম দিয়ে দেয় স্পেশাল কেস 1 সামুদ্রিক আর ত্রিভুজ দুটোর জন্য যদি আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যায়, যদি আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যায়, এবার লজিক্যালি বুঝে যাক যে আলফা 0 ডিগ্রি মানে কি আর উত্তরটা লজিকে মিলে কি না আমি দেখব। আলফা 0 ডিগ্রি তাহলে আমার হচ্ছে এটা বি, এইটা এ ভেক্টর ছিল, ঠিক আছে, তাহলে বিটা হচ্ছে এইটা। এবার যখন আলফা 0 তার মানে এই বি লাইনটা কোথায় থাকবে, এই অক্ষরের উপর পড়ে যাবে, তার মানে এতটুকু যদি এ থাকে তাহলে এটা যে বি ছিল আমার, এটা যে বি ছিল এইভাবে, তা সেটা যদি আলফা 0 তাহলে আলফাটা বি এইরকম হয়ে যাবে। তার মানে এই বি লাইনটা যেহেতু 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে তাহলে এই লাইনটা এই অক্ষরের উপর পড়ে যাবে, তার মানে এটা হবে বি, ঠিক আছে, তাহলে এটা হবে বি। তাহলে সি এর মানটা কত হবে, যেহেতু এটা এখান থেকে স্টার্ট হবে আর বি এর শেষ বিন্দু প্রান্ততে মিলবে, তাহলে এখান থেকে স্টার্ট হবে এর পর্যন্ত মিলে এটা হচ্ছে সি, তার মানে সি হচ্ছে কি এই দুটোর যোগফল হয়ে যাবে, আলাদা কোনো অ্যাঙ্গেল হবে না। তবে সি ইকুয়াল টু এ প্লাস বি, এটাই লব্ধি হবে দুটো যোগফল, কারণ এখান থেকে দূরত্ব এ থেকে বি এর প্রান্ত পর্যন্ত যুক্ত হয়ে তো সি ছিল আমার, এটা তো সি ছিল, তাহলে এখান থেকে এ যুক্ত করলে সেটা দুটো যোগফল। এবার এখানে মেলে কি দেখবো যে আমি যেটা বললাম সি ইকুয়াল টু এ প্লাস বি আসে কিনা, তাহলে বসাই অতএব সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 0 ডিগ্রি, ওকে, কস 0 ডিগ্রি, তার মানে বা সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর কস 0 ডিগ্রির মান কত আমরা জানি 1, তাহলে প্লাস 2ab। এবার দেখো এটা ফর্মুলায় পড়ে গেছে, দেখে নাও এটা ফর্মুলায় পড়ে গেছে, কিসের ফর্মুলা আছে এটা, তাহলে বা সি ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, রুট অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি। তা দেখলে কত ইজিলি তুমি বের করলে, তাহলে উত্তর মিলে গেল, লজিক আর প্রসেস সবই ওটা মিলে গেল। এবার নেক্সট কেস তোমার সঙ্গে আলোচনা করবো, সেই কেসটা কি আছে, যদি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যায়, যদি কেস 2 যদি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে, তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেলে তাহলে কী হবে, মানটা বসা ওখানে, তা সি ইকুয়াল টু রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 90 ডিগ্রি, ওকে। এবার কস 90 ডিগ্রি মানে কত, 0 আমরা জানি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এটা 0 তাহলে এটা কী হয়ে যাবে, তাহলে এটা কস 90 ডিগ্রি 0, তাহলে এটা টোটালটা 0 হয়ে যাবে, তাহলে সি ইকুয়াল টু কী হবে, রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শুধু স্কোয়ার বি স্কোয়ার হবে আর ওটা 0 হয়ে যাবে, যেহেতু কস 90 0। এবার লজিক্যালি মেলায় দেখি ঠিকঠাক হচ্ছে কি, তাহলে কস আলফা ইকুয়াল 90 ডিগ্রি, তার মানে কি আমার ছিল এটা এ আর এটা 90 ডিগ্রি হলে কী হবে, তাহলে এটা লম্ব হয়ে যাবে, তাহলে এটা বি, এটা এ, আর সি হবে কি এই দুটো যোগ কোণ, তাহলে এটা দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যদি এটা সি হয় তাহলে অতিভুজ ভূমি লম্ব, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে অতিভুজ ইকুয়াল টু রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দেখে নাও এটাও এখানে মিলে গেল, ওকে। তাহলে আশা করা যায় তোমার এটা বুঝতে যায় যে তাহলে কীভাবে হলো। আর এখানে যদি আমি অ্যাঙ্গেলটা নির্ণয় করি তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে অ্যাঙ্গেল যদি হয় এটার জন্য, এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা, তাহলে এখান তো আমরা নির্ণয় করতে ট্যান থিটা মানে কী হবে, এখানে ট্যান থিটা মানে হচ্ছে বি বাই এ হবে, তাহলে এখানে মেলা দেখি ট্যান থিটা ইকুয়াল কত হয়, তাহলে এ বি সাইন 90 ডিগ্রি বাই এ প্লাস বি কস 90 ডিগ্রি, যে ফর্মুলা আছে এই ফর্মুলাতে বসালাম, তাহলে কী হবে সাইন 90 ডিগ্রি 1 আছে বি বাই এ আর কস 90 0, তাহলে 0, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ, দেখে নাও এটাও মিলে গেল, ওকে। তাহলে এটাও এখানে মিলে গেল, তার মানে হচ্ছে কি তুমি শুধু কেসগুলো শুধু আলফার মান বসাবে কেস হিসাবে, দেখে প্রত্যেকটা মান তোমার ইকুয়াল চলে আসবে পুরো এমনি নর্মালে আর ফর্মুলা অনুযায়ী, ওকে। তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তো প্রিয় ছাত্ররা তোমার সাথে নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি বহুভুজ সূত্র, ভেক্টরের বহুভুজ সূত্র, ওকে। তাহলে ভেক্টরের বহুভুজ সূত্র কি, বহুভুজ মানে চতুর্ভুজের থেকে মানে 4টে বাহুর থেকে বেশি বাহু, 5 মিনিমাম 5টা আর ম্যাক্সিমাম অনেক কটা হতে পারে। তো বহুভুজ সূত্রটা কি আছে, যে কোনো বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি যদি ওই ভেক্টরের মান ও দিককে সূচিত করে, তাহলে ওই বহুভুজের বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি
ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিককে সূচিত করবে। কথাটা আমি তাহলে লিখে দিচ্ছি, কোনো বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি ভেক্টরের মান ও দিককে সূচিত করলে তাহলে ওই বহুভুজের বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিককে সূচিত করবে বা নির্দেশ করবে। ওকে, তাহলে ব্যাপারটা আরো ডিটেলসে বলে দিই। বহুভুজ সূত্রটা কি, যে বললেন কি বহুভুজ সূত্রটা কি হচ্ছে, যে কোনো বহুভুজের ক্রমানুসারে গৃহীত মানে পরপর গৃহীত একই ডাইরেকশন যাচ্ছে, একই ডাইরেকশন গৃহীত বাহুগুলি যদি ওই ভেক্টরগুলির মান ও দিককে সূচিত করে, তাহলে ওই বহুভুজের শেষ বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি, মানে বহুভুজের মধ্যে যেই বাহুটা সে মানে বিপরীত ক্রম হবে সেইটাই শেষ বাহু হবে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিককে সূচিত করবে। তার মানে এটা আর হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত, তাহলে এটাই হচ্ছে লব্ধি। তাহলে লব্ধি আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হবে। ওকে, এইটা কটা বাহু আছে, 1 2 3 4 5টা আছে, 6টা হোক 7টা হোক যতটাই হোক বাহু, টোটাল হচ্ছে যেটা বিপরীত ক্রম হবে মানে ডাইরেকশনটা যার উল্টো হবে সেইটাই হচ্ছে লব্ধি, সেইটাই সবার যোগফল আকারে হবে। এবার এই যে আমি লিখলাম সূত্রটা আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, যে টোটাল যোগফল সংজ্ঞার যে সূত্র যেটা বললাম সেটা প্রমাণ করব কি করে, যেটা প্রমাণ করা যাবে কি, অবশ্যই এটাও প্রমাণ করা যাবে। প্রত্যেকটা জিনিসই তুমি ভালো স্টেপ বাই স্টেপ বুঝে নেবে। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওকে আবার রিওয়াইন্ড করবে, দেখবে, বইটা একবার দেখে নেবে, তাহলে তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। আর এই বহুভুজ সূত্র দেখা আরও ইজি, যেই দুটো সূত্র বললাম তার থেকে এটা আরও সহজ। দেখে নাও ব্যাপারটা কি আছে। তুমি শুধু কষ্ট করে ত্রিভুজ সূত্রটা বোঝার চেষ্টা করবে, শুধু ত্রিভুজ সূত্র বোঝার চেষ্টা করবে, দুটো অটোমেটিকলি তোমার মনে চলে আসবে। তাহলে আমরা কি করে প্রমাণ করবো আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হবে? তাহলে সিম্পল ব্যাপার, আমি এটাকে ত্রিভুজ আকারে ভেঙে দেবো। তা কি করে ভাঙবো, যেখান থেকে অঙ্কন করব, আমি নাম দিলাম এ বি সি ডি ই, ঠিক আছে? তাহলে এ বি সি ডি ই হচ্ছে একটা পঞ্চভুজ বা একটা বহুভুজ, ঠিক আছে? সেখানে আমি কি এসি যুক্ত করলে তাহলে কি হচ্ছে, দেখো এ বি সি হচ্ছে ত্রিভুজ, এ বি সি হলো বা বলতে হয় ত্রিভুজ এ বি সি থেকে পাই, ঠিক আছে? কি পাবো, তাহলে এটা এদিকে হচ্ছে, এটা এদিকে, আর এখান থেকে আমি টানলাম, তাহলে এটা ডাইরেকশন এই দিক বরাবর। তাহলে এটাও একটা এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেল, যার বিপরীত ক্রম হচ্ছে এসি হচ্ছে বিপরীত লব্ধি, এ বি আর বি সি লব্ধি হচ্ছে এসি। তার মানে এটা কি হবে, এসির মান কত হবে, এই দুটো যোগফল এ প্লাস বি। যদি তোমরা ত্রিভুজ সূত্রটা দেখে থাকো, শুধু ত্রিভুজ সূত্র ভাবো যে কি ছিল, যে তিনটে বাহু থাকলে যেটা বিপরীত ক্রম হবে সেটা হচ্ছে লব্ধি হবে, লব্ধি মানে পরের দুটোর যোগফল। তাহলে এটা যেহেতু বিপরীত ক্রমে আছে তাহলে এটা হচ্ছে এই দুটোর যোগফল হবে, তাহলে এ বি। তার মানে আমি বলতে পারি এসি ভেক্টর সমান এ প্লাস বি। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম। এবারে এটা তো ডাইরেকশন এই বরাবর আছে, এবারে কি করলাম, এডি যুক্ত করলাম, তাহলে ত্রিভুজ এ সি ডি থেকে পাই, তাহলে কি হবে দেখো না,
এসিডি, তাহলে এসিডি লব্ধি কোনটা হবে? এসি আছে এই দিক অভিমুখ, সিডি আছে এদিক অভিমুখ, আর এডি আছে তার বিপরীত অভিমুখ। তাহলে এসিটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু দুটো কত হবে? এসি আর সিডি, আর বিপরীত ক্রমে গৃহীত বাহুটা কত হবে? এডি। তার মানে এডি হচ্ছে লব্ধি, তার মানে বলতে পারি এডি ভেক্টর সমান কি? এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। তার মানে এসি ভেক্টরের মান কত? এ প্লাস বি, আর সিডি ভেক্টরের মান কত? সি প্লাস সি। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার নেক্সট একটাই ত্রিভুজ রয়েছে থাকে, সেটা হচ্ছে এডিই। তাহলে ত্রিভুজ এডিই থেকে পাই, ঠিক আছে? তাহলে কি পাবো দেখে নাও, এডিই ত্রিভুজের লব্ধি কোনটা হচ্ছে? বিপরীত ক্রমে। তাহলে আমি ত্রিভুজ এডিই, তাহলে এডি হচ্ছে এদিক বরাবর, ডিই হচ্ছে এদিক বরাবর, আর এই হচ্ছে তার বিপরীত ক্রমে। তার মানে এর লব্ধি কোনটা হবে? এই। তাহলে ত্রিভুজ এডিই থেকে পাই, তাহলে এই ভেক্টর সমান এডি প্লাস ডিই। ওকে, তাহলে বা এর মান কত পেয়ে গেছি? আর। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু এডির মান কত পেয়েছি? তাহলে এটার মান কত হবে? এ প্লাস বি প্লাস সি। এটার মানে এটা হবে, তার মানে এটা কি? এ প্লাস বি প্লাস সি। তাহলে ডি এর মান হচ্ছে ডি। তা দেখলে কত ইজিলি আমরা নির্ণয় করতে পারলাম। এটা 4টে জায়গায় 5টা হলে যতটাই হোক, বহুভুজ যতটা দিক, প্রত্যেকটাকে তুমি এটা অঙ্কন করে ত্রিভুজ ত্রিভুজ আকারে ভাঙবে, অটোমেটিকলি এগুলো হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি বুঝতে পারলে কি স্টেপ বাই স্টেপ কীভাবে করলাম। এইটা প্রথম ত্রিভুজ ধরলাম, সেখান থেকে লব্ধি বের করলাম, এসি বের করলাম, তারপরে এটা অঙ্কন করলাম, এডি বের করলাম, সেখান থেকে আর বের করলাম। এইভাবে আমরা বহুভুজ সূত্র নির্ণয় করতে পারলাম। তাহলে দেখতে পারলে ত্রিভুজ সূত্র মেন। তাহলে মেন কনসেপ্টটা কি এখানে? মেন হচ্ছে ত্রিভুজ সূত্র। তা ত্রিভুজ সূত্রটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে যে ত্রিভুজ সূত্রটা বুঝতে পেরেছো কিনা, সামান্তরিক সূত্রটা বুঝতে পেরেছো কিনা, আর বহুভুজ সূত্রটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পেরে যাও তাহলে ঠিক আছে, নাহলে আমি আরেকটু এটা এক্সপ্লেন করার চেষ্টা করবো কেন। ওকে, আর আশা করি তোমরা এটাকে সব বুঝতে পেরেছো। এবার এর উপরে তোমাদের একটা অঙ্ক ধরে ক্লিয়ার দিচ্ছে যে কীভাবে ত্রিভুজ সূত্রতে অঙ্ক আসে তোমাদের পরীক্ষাতে, সেগুলো একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। তো প্রিয় ছাত্ররা, তোমার সাথে যে অঙ্কটা আলোচনা করছে এটা ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রের উপরে ডিপেন্ডেড। ওকে, ওর ফর্মুলার উপরে এই অঙ্কটা আছে। কি অঙ্কটা দেখে নাও, 3p ও 2p ভেক্টর দুটির লব্ধি ভেক্টর হচ্ছে আর। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টরও দ্বিগুণ হয়। ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ নির্ণয় করো। এটা এইচএসের 94 সালে পড়েছিল। তাহলে আমার ফর্মুলা কি? আমরা জানি কি সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ওকে, এবার অতএব এখানে প্রথম ভেক্টরটা কত বলছে? 3p। তাহলে a ইকুয়াল টু 3p, আর কি b ইকুয়াল টু কত বলছে? 2p। কারণ দুটো ভেক্টর, একটা ভেক্টর একটা ভেক্টর, তাহলে লব্ধি কত? c ইকুয়াল টু আর। ওকে, তাহলে অ্যাঙ্গেলটা বলে নেই, অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে মান বসিতে, তাহলে আর ইকুয়াল টু রুট অফ 3p এর হোল স্কোয়ার প্লাস বি হচ্ছে 2p এর হোল স্কোয়ার। ওকে, তারপরে প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p কস আলফা। ওকে, এইটা আমার দেওয়া আছে, গিভেন আছে। ওকে, তাহলে এটা আমরা করতে পারি। তাহলে যদি বের করতে, তাহলে আর ইকুয়াল টু রুট অফ, এখানে কী হয়? 3p মানে হচ্ছে 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12p স্কোয়ার কস আলফা। আমি রেখে দিলাম, এটা 1 নম্বর রাখলাম। ওকে, নেক্সট কি বলেছে? তারপরে বলেছে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে। ওকে, এবার প্রথম ভেক্টর কি? এটা আছে প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর। তাহলে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টরও দ্বিগুণ হয়ে যায়। তার সেই ফর্মুলা যদি করি, প্রথম ভেক্টর লব্ধি হচ্ছে কত? দ্বিগুণ হয়ে যাবে। লব্ধি আর আছে, তার লব্ধি 2r হয়ে যাবে। তাহলে লিখে দিই আবার প্রশ্ন অনুযায়ী যদি লব্ধিকে 2 দ্বিগুণ করে দিই, প্রথম ভেক্টরও দ্বিগুণ হবে, তাই তো? তাহলে হচ্ছে 3p জায়গায় এটা 2 দিয়ে গুণ করলে কত? 6p হয়ে যাবে। তার মানে একটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা কী বলছে ভালো করে একটু লিখে দিই, তারপরে বুঝতে পারবে। কোশ্চেনে কী বলেছে? যদি লব্ধিটা r ড্যাশ ইকুয়াল টু 2r, মানে যদি a ইকুয়াল টু a ড্যাশ ইকুয়াল টু 2a হয়ে যায়, তার মানে হচ্ছে 2 ইন্টু 3p, তারপরে 3 দুগুণে 6p হয়ে যায়। যদি আমার প্রথম ভেক্টরটা দ্বিগুণ হয়ে যায়, তাহলে লব্ধিটা পরিবর্তন হয়ে যাবে, আরটা কী হয়ে যাবে? r ড্যাশ 2r হয়ে যাবে। তাহলে এখানে অতএব r ড্যাশ ইকুয়াল টু রুট অফ
এ ড্যাশ তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, মানে শুধু লব্ধিটা আমার পাল্টায়, বাদ বাকিটা কোনো কিছু পাল্টাবে না। ওকে, তাহলে সেটা করলে কি হবে, তাহলে এখান থেকে আমরা তাহলে কী করতে হয়, যদি এটা মুছে দিই তাহলে আর ড্যাশের মান এখানে বসে দিই, তাহলে 2r ইকুয়াল টু রুট অফ এটা হচ্ছে কত 6p তার হোল স্কোয়ার প্লাস তারপরে যে কি 2p ছিল, যেমন 2p ছিল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p কস আলফা। ওকে, তাহলে এখানে আমি আর এর মানটা বসিয়ে দিচ্ছি। আর এর মানটা কি আছে, আর এর মান হচ্ছে এটা, তাহলে আমি আর এর মানটা যদি এদিকে বসিয়ে দিই, বা 2 ইন্টু আর এর মান কত হচ্ছে রুট অফ 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কস আলফা। ওকে, ইকুয়াল টু এদিকে রাইট হ্যান্ড সাইডে কী হবে, রুট অফ আমি কেলাম এই আর এর মানটা এখানে যেটা বেরিয়েছিল 1 নম্বর সমীকরণ সেটা বসিয়ে দিলাম। এখানে কি হচ্ছে 6 36p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 6 দুগুণে 12 12 দুগুণে 24p স্কোয়ার কস আলফা। ওকে, এইগুলো টুকে নাও, তারপর এগুলো আমি মুছে দিচ্ছি। তো যেইভাবে করা আছে সেইভাবে তোমাকে লিখে করতে হবে। ওকে, তাহলে এখান থেকে কী পাবো আমরা, তাহলে একটা কাজ করি, যেহেতু দুদিকে স্কোয়ার আছে তাহলে দুদিক থেকে রুট তুলে দিই, তখন দুদিকে হোল স্কোয়ার করে দিই। আমি উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিচ্ছি। উভয় পক্ষে হোল স্কোয়ার করলে তাহলে কী হবে 4, এটা তো কত হচ্ছে 9 আর 4 13, 13p স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে 12p স্কোয়ার কস আলফা ইকুয়াল টু এখানে 36 আর 4 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কস আলফা। তাহলে দুদিক উভয় পক্ষে দেখে নাও, পি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে হয়ে যেতে পারে তাহলে 4p স্কোয়ার 13 প্লাস 12 কস আলফা। এটা হচ্ছে কি পি স্কোয়ারটা বাইরে দিলাম 40 প্লাস 24 কস আলফা। তাহলে পি স্কোয়ার কাটলো, তাহলে বা 4 গুণ কর 4 তেরো 52, 3 4 12 2 আর থেকে 1 4 1 5 4 তেরো 52 প্লাস 4 12 48 48 কস আলফা ইকুয়াল টু 40 প্লাস 24 কস আলফা। তাহলে কি আমি অ্যাঙ্গেলগুলোকে এক দিয়ে রাখবো, মানগুলোকে এক দিয়ে রাখবো। তাহলে একটা কাজ করি, এটাকে করছি আমি কি 48 কস আলফা মাইনাস 24 কস আলফা ইকুয়াল টু 40 মাইনাস 52। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 40 থেকে 52 বাদ দিলে -12 আর 48 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে, 24 4 দিয়ে কত দাও 8 4 আর 2 দিয়ে কত 2 24 কস আলফা। ওকে, তাহলে এটা আমি প্রথম উপর দিকে লিখছি একটু মুছে। তার মানে তাহলে এখানে কি হবে, এটা যদি 24 কস আলফা ইকুয়াল টু -12, তাহলে এই জিনিসটাকে আবার এখানে লিখছি। তার মানে কস আলফা সমান -12/24, তাহলে 12 12 দুগুণে 24, তাহলে -1/2 বা কস আলফা ইকুয়াল টু -1/2 কত ডিগ্রি মান, কস 120 ডিগ্রি মান। মানে কস হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 60 ডিগ্রি হাফ, কিন্তু মাইনাসের জন্য তোমার কোঅর্ডিনেটে অল সাইন ট্যান কস ওইটা দেখবে কস 120 ডিগ্রি হবে। সেখান থেকে তাহলে আমরা কি পাবো, কস দুদিকে উঠে গেলে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। তার মানে যে দুটো ভেক্টর যে আছে তাদের মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি। ওকে, তো আসলে তুমি এই অঙ্কটা বুঝে একটু বড় ছিল, কিন্তু স্টেপ বাই স্টেপ তুমি যদি ফলো করে চলো যে কি কনসেপ্ট লাগালাম আমি, সেই কনসেপ্টটা যদি বুঝতে পারা যায়, এরকম টাইপের অঙ্ক দেখবে অনেক কটা উদাহরণ দিয়ে আছে, উদাহরণ অঙ্কগুলো দেখবে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তার সত্ত্বেও যদি প্রবলেম হয় আমার কমিউনিটি ট্যাবে যাবে, কমিউনিটি ট্যাবে গিয়ে দেখবে ওখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। তারপর তোমার যে প্রশ্ন হবে যা এই সম্পর্কে সেই প্রশ্নগুলো করবে, আমি নেক্সট ভিডিওতে সেই প্রশ্নগুলো আলোচনা করব। ওকে, তো প্রিয় ছাত্ররা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।